চরম বিপদে বাংলাদেশ, এটাই সত্য। আমাদের বাংলাদেশ এখন বাংলাদেশ আছে কি না মানে এটা নিয়েও অনেক সংশয় রয়েছে। কারণ হলো আপনি যদি ভেবে থাকেন যে আপনার দেশ আপনারই, তাহলে ভুল। কারণ হলো আমাদের বাংলাদেশে ভারতের গোয়েন্দা ছেয়ে গেছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, যে কোনো মুহূর্তে আপনার বাংলাদেশের নাম চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই বাংলাদেশের রূপরেখা চেঞ্জ হতে পারে। আপনি দেখেন আদানি গ্রুপের যে কিছু কিছু জায়গা আদানি গ্রুপের নামে হয়ে গেছে। আমার কথা হলো আমরা যে কারেন্ট বিল দিই, কারেন্ট বিল কি আদৌ বাকি রাখি? আমরা কেউই বাকি রাখি না। তাহলে আদানি গ্রুপ কোন ভিত্তিতে এখনও সেই টাকা মানে জমি পাবে বাংলাদেশের, আবার এতগুলা কোটি কোটি মানে টাকা বিল বাকি রাখে? এর কোনো উত্তর আছে? আবার ভারতের সাথে যতগুলো চুক্তি রয়েছে বাংলাদেশের, এখনও কি এই চুক্তিগুলো বাতিল হয়েছে? আমার মনে প্রশ্ন। আপনাদের মনে কি প্রশ্ন আসে না? আমার মনে হয় যে ভারতের সাথে আদানি গ্রুপ আছে, আরও যেই সংস্থাগুলো রয়েছে ভারতের সাথে, টোটালি একেবারে সমস্ত চুক্তি বাতিল করা দরকার। কারণ হলো আমার মনে হয় আমাদের বাংলাদেশে যে বাথরুম রয়েছে, পায়খানা রয়েছে, পেশাব করার জায়গা, সেখানেও ভারতের গোয়েন্দা বসে আছে। এতটা নজরদারিতে আমাদের বাংলাদেশে রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো এইগুলো নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমি না ইউনূস সাহেবকে দেখলাম, না ওই যে সমন্বয়কদের দেখলাম। এরা নিজেদের দল কিভাবে ভারী করবে, নিজেদের পকেট কিভাবে ভারী করবে এবং বিদেশে কিভাবে পাড়ি জমাবে, এই নিয়ে এরা ব্যস্ত আছে। বললি যখন আপনি উচিত কথা বলবেন না, তখন বলবে আপনি রাজাকার, আপনি দেশদ্রোহী, আপনি দেশে যুদ্ধ লাগাতে চান। মানে সত্য কথা যখনই বলবেন তখনই আপনাকে বলা হবে জঙ্গি বা দেশের মধ্যে অশান্তি তৈরিকারী। আরে দেশের মধ্যে অশান্তি তো তৈরি তোমরা করে রেখেছো। আজ পর্যন্ত কেন তাদের সাথে চুক্তি বাতিল করনি? আজ পর্যন্ত কেন আমাদের বাংলাদেশে ভারতীয় গোয়েন্দাদের ভরপুর প্রতিদিন পুশিন কেন বাংলাদেশে হয়? পাগল থেকে শুরু করে নিয়ে ভারতের যতগুলো লোকজন রয়েছে বৃদ্ধা পর্যন্ত বাংলাদেশে ঢুকছে। অথচ আমাদের কী অপরাধ ছিল যে আমাদের জায়গাগুলো, যেখানে করিমগঞ্জ, কলকাতা, সেভেন সিস্টার, মণিপুর, আসাম, ত্রিপুরা, এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশের, আমরা সবাই জানি। কই এই নিয়ে তো কোনো কারো মাথা ব্যথা নেই, ধরেই নিলাম এই নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে আমাদের আজকে কেন শুনতে হবে বাংলাদেশের জায়গা আদানি কোম্পানি গ্রুপের নামে কিছু জায়গা রয়েছে? আবার কেন আমাদেরকে একই জায়গা, আমরা যদি ভালো করে খেয়াল করে দেখে থাকি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের একই পদে বেতন হলো 25 লক্ষ টাকা, বাংলাদেশিদের বেতন 1 লক্ষ টাকা। আমার কথা হলো 25 লক্ষ টাকা কেন, আর বাংলাদেশে বলে 1 লক্ষ টাকা কেন, বা এত টাকা বেতনই কেন হবে? যদি আমরা এক একজনের বেতন এরকম লক্ষ লক্ষ টাকা বেতন দিয়েই শেষ করে দিই, তাহলে আমাদের দেশ চলবে কীভাবে? বেতনের একটা আমার মনে হয় স্কেল বলেন বা বেতনের একটা পরিমাপ, একজন মানুষ সারা মাসে যেভাবে চলতে পারবে স্বাচ্ছন্দ্য বোধে, হ্যাঁ পদ অনুযায়ী বেতন, সেটারও একটা লিমিট থাকা দরকার। যে কাজের চেয়ে আমার এই জিনিসটা মনে, এই যে একটা গাছের পাতা, এই গাছের পাতা থেকে আমি ওষুধ বানাবো, এখন ওষুধ বানিয়ে এটা থেকে কতটা উপকৃত হব, এই উপকৃতের মধ্যেই কিন্তু সব কিছু থাকা দরকার। এখন দেখা গেল যে আমার 10 টাকা খরচ, তাহলে এর মধ্যে আমার বেতন রাখা লাগবে, সব কিছু রাখা লাগবে, যাতে এই লাভ দিয়ে এই জিনিসটাও চালাতে পারি, আমার দেশের, আমারও উপকার হয়, দেশের উপকার হয়। এখন দেখা গেল যে 10 টাকা খরচ আর 10 টাকায় যদি আমরা বেতন মানে নির্ধারণ করে দেই, তাহলে তো কোনো লাভ হলো না, তাই না? অথবা দেখা গেল তার চেয়ে যদি বেতনই বেশি হয়, মানে দেখা গেছে যে ওই বলে না যে কার চেয়ে যেন বিচি বড়। আমার কথা হলো যে যেই বেতনটা নির্ধারণ করা হয়েছে, এটা যদি অধিক পরিমাণে হয়, সেই জিনিস থেকে যদি এই পরিমাণ লাভবান না হয়, তাহলে তো আমরা ক্ষতির মুখে পড়ব। 25 লক্ষ টাকা ভারতীয়দের বেতন নির্ধারণ করা বাদ দেওয়া, এটা কোনো যুক্তি আছে? আমাদের বাংলাদেশ আমাদের যে নাই, এটা আমি উপলব্ধি করতে পারি। কারণ এই দেশে স্বাধীনভাবে যে কেউ কথা বলবে তারও কোনো অধিকার নাই। কারণ কই অধিকার আছে? আপনি এখনই কথা বলবেন, আপনাকে ধরে নেওয়া যাওয়া হবে, জেলে পুরবে, বলবে এ হলো দেশদ্রোহী, এ জঙ্গি, এ উস্কানিমূলক কথাবার্তা বলে। কিন্তু একটা কথাও কি ফেলে দেওয়ার মতো বলেছি? কেউ যদি সত্য কথা বলে, যে তা এরকম সত্য সবাই যদি বলে, প্রতিবাদ করে, তাহলে দেখা গেল একটা সময় শক্তিশালী বলয় বা সুদৃঢ় প্রাচীর, শক্তিশালী একটা প্রাচীর তৈরি হবে বা নির্মাণ হবে। আর আমরা যারাই সত্য বলবে তাকেই যদি আমরা আটকে দিই, তারই যদি কণ্ঠ রোধ করে দিই, তারই যদি গলা চেপে ধরি, তাহলে তো আর সত্য কেউ বলবে না। একটা সময় মিথ্যা হতে হতে না খারাপ অবস্থার দিকে যাবে। আপনারা যারা বড় বড় পদে রয়েছেন তাদের একটা কথা বলে রাখি, আপনারা বিদেশে যাবেন, পাড়ি জমাবেন, ভালো মতো থাকবেন, কিন্তু আমাদের তো সবাই তার বিদেশে যেতে চায় না। দেশের মাটি ছেড়ে কি সবাই যেতে চায়? তাহলে আপনাদের কিসের এত প্রেম ভারতের প্রতি যে একের পর এক চুক্তি আপনারা এখনও বাতিল করেননি, সেই চুক্তিগুলো এখনও বহাল রেখেছেন? আমার মনে হয় যে ভারতের সাথে যতগুলো চুক্তি রয়েছে এগুলো টোটালি একেবারে বন্ধ করে দেওয়া উচিত, উড়িয়ে দেওয়া উচিত, এবং
সেগুলো খালি আর যেন কোনো চুক্তি নতুন করে না হয়। কারণ হলো এই ভারত, আপনারা কি মনে করছেন এই যে অস্ত্র কিনছেন না, আমরা কি বুঝি না কিসের অস্ত্র বানাবে বাংলাদেশ? যেখানে বাংলাদেশের স্টুডেন্টরা এখন রিক্সা বানানো নিয়ে ব্যস্ত, যখন জাপানের মতো দেশে বা জাপান শুধু না, অনেক উন্নত দেশে দেখছি অনেক কিছু আজকালকার যুগে AI বলেন, সফটওয়্যার বলেন, তারপরে এই যে ঘোড়ার মতো একটা গাড়ি বলেন, কত কি নির্মাণ তৈরি করছে তারা। আর আমাদের দেশের রিক্সা, বুয়েটের স্টুডেন্টরা রিক্সা রাস্তায় বের করবে, আর কি রিক্সা নিয়ে আন্দোলন করবে আমার বোঝা আসে না। যেই রিক্সা আজ থেকে অনেক আগে তৈরি হয়েছে, অনেক আগে বানিয়েছে, আমরা অনেক আগে দেখেছি। যদি উত্তম কুমারের সিনেমা দেখি সেখানেও দেখবেন তৎকালীন যুগেও সেই সময়ের কী ছিল, রিক্সা ছিল। তাহলে এই যুগে আসাও যদি তারা রিক্সায় বানায়, তাহলে বলুন তো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো? আমার কথা হলো, আমরা শুধু ইতিহাস নিয়ে বড় বড় গলাবাজি করি। আচ্ছা, অতীতে ইতিহাস নিয়ে গলাবাজি করে বা অতীতে ইতিহাসগুলো তুলে তুলে কাহিনী দিয়ে কি আমরা পানি ধুয়ে খাবো না দেশ রক্ষা করা? অতীতে যেমন জীবন দিয়ে যারা রক্ষা করছে বা ভবিষ্যতেও যারা করবে, আমরা এখন দেশ বিপদের মধ্যে আছে, আমরা সবাই চেষ্টা করব জীবন দিয়ে দেশকে রক্ষা করার জন্য। এবং আমার মনে হয় এই মুহূর্তে অস্ত্র কিনা, যুদ্ধ বিমান কিনা, এই মুহূর্তে ওই যে আপনারা বোয়িং যে ওই যে বিজনেস বিমান কিনতেছে আমেরিকা থেকে, আমার মনে হয় এটা কিনুক, সেটা হয়তো এই যে 25টা কিনবে, 10টা কিনুক, বাদ বাকি যুদ্ধ বিমান কিনুক। কারণ হলো লালমনিরহাটে যে অস্ত্র আমাদের বাংলাদেশেরা বানাবে, এটা তো ভুলও হতে পারে বা এটা তো সময় সাপেক্ষে। এর মধ্যে যদি আমাদের দেশে কেউ আক্রমণ করে, অ্যাটাক করে, আমাদের দেশে যদি কেউ আক্রমণ করেই বসে, তাহলে আপনি সেক্ষেত্রে কী করবেন বলেন? যুদ্ধ কি ওই হাত দিয়ে হয়? এখনকার যুগে যুদ্ধ হয় যুদ্ধ বিমান দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে। যদি মনের মধ্যে সাহস থাকে এবং অস্ত্র যদি আমাদের কাছে থাকে, আমরা বিজয়ী হবই হব। সাপোজ 1971 সালের একটা কাহিনী বলি, এই কাহিনী দিয়ে কি আমরা সারা জীবন বেছে বেছে খাবো? তারা যেরকম আপ্রাণ চেষ্টা করেছে প্রাণপণ দিয়ে নিজের দেশকে রক্ষা করার জন্য, আমাদের তো উচিত যে কেউ যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে সেই ব্যাপারে সজাগ থাকা, যে আমাদের দেশ যেন অন্য কেউ না নিতে পারে। এবং আমাদের যে আগেকার এই কলকাতা থেকে করিমগঞ্জ, 7 সিস্টার, মণিপুর, ত্রিপুরা, আসাম, এগুলো যাতে আমরা আবার ফিরে পাই সেই চেষ্টা করা। আমরা যদি একের পর এক ভারতকে দিয়েই যাই, আমাদের দেশটাই যদি অন্যের হয়ে যায়, তাহলে তো আর আমরা তো আর বলতে পারি না যে আমরা বাংলাদেশের সোনার ছেলে, এই ছেলে, আমরা সাহসী, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথা না বড় হয় কাজে বড় হবে। এই কবিতাগুলো না আপনারা বই থেকে মুছে ফেলুন, একেবারে মুছে ফেলুন। এখন লিখুন ত্রাসের দেশ, খুনির দেশ, আমাদের দেশে হবে খুনের ছেলে কবে, এটা লিখুন। যে যত খুন করবে সে তত হবে। এইসব কি মানে বইয়ে এক কথা, মুখে এক, অন্তরে আরেক, এগুলো বলে দেশ চলে রে ভাই? আমার আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ একটাই, এই মুহূর্তে যুদ্ধবিমান কেনা হোক, আমাদের দেশ কিভাবে ভারতের সাথে যত চুক্তি রয়েছে একবারে বাতিল করে দেওয়া হোক টোটালি। ভারতের কোনো লোক যাতে বাংলাদেশে না করতে পারে, মানে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা অবস্থান করুক। এবং আমাদের মনে হয় স্বেচ্ছায় যে যুদ্ধের ট্রেনিং নেবে এমন ছেলেগুলোকে একত্রিত করা হোক, ছেলে মেয়ে উভয়ে যা যুদ্ধের ট্রেনিং নিতে চায় তাদেরকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হোক। দেশের বিপদ, মাথার আকাশের উপর আমরা বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা দেখছি ঝড় শুরু হয়ে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এখন যদি সেই জিনিসগুলো আমরা না নিই, যে এই জিনিসগুলো কীভাবে রোধ করতে পারি, প্রতিরোধ করতে পারি বা নিজেরা টিকে থাকতে পারি, এইগুলো যদি না করি তাহলে তো আমরা মারাই পড়ে যাব, তাই না? বরং আমাদের এখন দরকার হলো যুদ্ধ বিমান, ভারতের সাথে সমস্ত চুক্তি বাতিল করা। আজ পর্যন্ত ভারত আপনাদেরকে কী দিয়েছে আপনারা গদিতে গেলে সব ভুলে যান। ভারতের সাথে চুক্তিগুলো বাতিল করতে পারেন না, এটা আমার না বুঝে আসে না। প্লিজ যদি কারো বুঝে আসে আপনারা একটু দয়া করে কমেন্টে জানাবেন বা আমাকে বলেন, আমি শুনতে চাই কোথায় গিয়ে আপনারা ভারতের গোলামি করছেন, না দালালি করছেন, না ভারতকে ছাড়া আপনারা চলতে পারছেন, না আসলে বাংলাদেশে ছিল না, একটা ভারতের ছিল, কোনটা একটু আপনারা কাইন্ডলি একটু স্পষ্ট ক্লিয়ার করুন তো। 1971 সালে যুদ্ধ বেঁচেই যদি আমরা খাই তাহলে কি দেশ চলবে রে ভাই? 1971 সালে যারা যুদ্ধ করছে, আমাদের আবার যুদ্ধ করা লাগতে পারে, শত্রুর পক্ষ যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, এটা আমরা সবাই জানি। তাহলে সেই ব্যাপারে যদি আমরা পদক্ষেপ না নিয়ে থাকি, আমরা যদি নিজেরা সবাই যদি এক হয়ে না লড়ি, তাহলে আমাদের যে কোনো মুহূর্তে, যেহেতু এখনকার যুগটা খুবই খারাপ, যে কাউকে দেখতে পারে না, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, বাংলাদেশ অন্যের হয়ে যেতে পারে। অথচ আপনারা কেমন যে আপনারা সমন্বয়ক যারা রয়েছে নিজের দল নিয়ে ব্যস্ত, নিজের এই যে দেশ যে অনিরাপদে আছে
মানে দেশের কোনো নিশ্চয়তা নেই, দেশের কোনো সুরক্ষা নেই, সেই নিয়ে কারো মাথা ব্যথা নেই। আজকে খুন গুম প্রতিদিন খুনের ঘটনা আসছে, প্রতিদিন লোমহর্ষক যে কাহিনীগুলো আছে এগুলো আমাদের চোখের সামনে আসতেছে। তাহলে আমাদের যদি জীবনটা এভাবে চলেই যায়, এমন কি কেউ নেই যে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, একটা বলয় তৈরি করতে পারে আমাদের দেশকে? আমি রাজি আছি। আপনারা যারাই উপর মহল আছেন আমাকে যে কোনো জায়গায় ডাকুন, আমি রাজি। আমার দেশ রক্ষার্থে আমার যতটুকু চেষ্টা, মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করব আমার দেশকে রক্ষা করার জন্য। আমার মনে হয় আপনারাও সবাই রাজি হন, সবাই এক হয়ে যায় না, কোনো ভেদাভেদ নয়, এখন দল দেখলে হবে না, এখন আমার দেশকে রক্ষা করা কর্তব্য। আমি মনে করি এটা আমার দায়িত্ব, আপনারও দায়িত্ব। যাই হোক, আমি ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন।